মহানগরে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 15 পয়সা, দূরপাল্লায় 1 টাকা 80 পয়সা নির্ধারণ, ধর্মঘট প্রত্যাহার মালিকদের। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে উৎপাদন খরচে, বাজার নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও মৎস্যজীবীরা। সব নাগরিক সুবিধায় চলতি বছরই চূড়ান্ত হবে ড্যাব, আবাসিক এলাকার ঠিকানায় ট্রেড লাইসেন্সের সুযোগ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি। বিকালে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। মহানগরে বাস ভাড়া 1 টাকা 70 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা, আর দূরপাল্লার বাস ভাড়া 1 টাকা 42 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 1 টাকা 80 পয়সা। মহানগরের বড় বাসে সর্বনিম্ন ভাড়া 8 টাকা আর মিনি বাসে তা 10 টাকা। তবে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ছে না। বর্ধিত এই ভাড়া কাল থেকেই কার্যকর। প্রজ্ঞাপনও জারি হবে কাল। দূরপাল্লার ভাড়া বৃদ্ধি পেয়েছে 27%, আর ঢাকা মহানগরীর ভাড়া বৃদ্ধি পেয়েছে 26.5%। তো আমার এর বাইরে আমি আর একটা কথা বলবো, এখানে সিএনজি চালিত যে বাসগুলো আছে সেগুলা এই ভাড়া বৃদ্ধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জনগণের কথা বিবেচনা করে আমরা সর্বশেষ জায়গায় যতটুকু একবারে না হলে নয় সেই জায়গাটা আমরা মেনে নিয়েছি, সম্মত হয়েছি দেশের জনগণের স্বার্থে। তাই আপনাদের মাধ্যমে আমি সারা দেশের গণপরিবহন মালিকদেরকে, বিশেষ করে বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়, যোগাযোগ ব্যবস্থা যেন স্বাভাবিক হয়। ডিজেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় কৃষক ও মৎস্যজীবীরা। উৎপাদন খরচ ও বাজার নিয়ে শঙ্কায় তারা। চলতি বড় মৌসুমে সেচে কত খরচ বাড়ে সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নরসিংদীর বেলাবো উপজেলার কৃষক আবুল কাশেম দিনভর পরিশ্রম করে জমির পরিচর্যা করছেন। আর কিছুদিন পরই এই জমিতে দিতে হবে সেচ, কিন্তু হঠাৎ ডিজেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় পড়ে গেছেন। সেচ থেকে পরিবহন সবকিছুতেই গুনতে হবে বাড়তি টাকা। যেমন আগে চৈতাম 350 টাকা গানি, অনেক চৈতে 400 টাকা। আমরা তেলের টাকা আনুমগত থেকে। এমন সংখ্যা সব কৃষকেরই। বোরো ধানের আবাদে যে সেচ পাম্প ও পাওয়ার টিলারের মূল জ্বালানি ডিজেল। আবার এখন শীতের সবজি উঠছে, বেশি ভাড়া দিতে হবে এসব সবজি পরিবহনে। সরকার এটা যদি এভাবে বাড়াতে থাকে তা আমরা কৃষকের অনেক লাঞ্ছনার মধ্যে পড়বো আর কি। এই পড়তে তেলের দাম বাড়াইছে, লাইকের দাম বাড়াইছে, সারের দাম বাড়াইছে, এদিকে এগুলি তো মনে করেন সরকার কৃষকের চাপটা হারাইতেছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বিপাকে মৎস্যজীবীরাও। খরচ বেড়ে যাবে পুকুরে সেচ দেওয়া ও মাছ ধরার নৌকা চালাতে। আগে নদীতে মাছ কম পাইলেও তেল মোটামুটি চলতো, এখন সরকার তেলের দাম 15 টাকা বাড়ানোর পরে এখন আর আমাদের চলার মতো কোনো পরিস্থিতি নেই, নদীতেও মাছ নাই। কৃষকের ওপর চাপ কমাতে মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। বীজে ভর্তুকি দিচ্ছে, সারে ভর্তুকি দিচ্ছে, এবং আপনি জানেন বিদ্যুতেও যারা সেচ যন্ত্র ব্যবহার করে ভর্তুকি পাচ্ছে। সরকার এখানেও কাজ করবে এবং অবশ্যই আমাদের যে লক্ষ্যমাত্রা 2,10,00,000 মেট্রিক টন চাল উৎপাদনে, সেটা আমরা অর্জনের জন্য যা যা করার সরকার আশা সবগুলি করবে। অধিদপ্তরের তথ্য মতে 30 ভাগ জমিতে সেচ দেওয়া হয় বিদ্যুতের মাধ্যমে, বাকি অংশে সেচ দেওয়া হয় ডিজেল চালিত যন্ত্র দিয়ে। যান্ত্রিক কৃষি ব্যবস্থা অনেকটা নির্ভর করে ডিজেলের ওপর। সরকারি তথ্য মতে দেশের ডিজেলের মোট চাহিদার 16% ব্যবহৃত হয় কৃষিকাজে। বর্তমানে ডিজেলের এই বাড়তি মূল্য উৎপাদন খরচ যেমন বাড়াবে, যার কুফল ভোগ করবে সাধারণ ভোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেলাবো, নরসিংদী। পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আজও বিভিন্ন কন্টেইনার ডিপোতে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে জাহাজে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, গতকাল থেকে কোনো কন্টেইনার বন্দর থেকে বের হয়নি।
এরই মধ্যে বন্দর ইয়ার্ডে 37,000 কন্টেইনার জমা হয়েছে। আর 2 দিন এই অবস্থা থাকলে বন্দরের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি। রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে প্রবেশ না করায় যথাসময়ে জাহাজে পণ্য তোলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরের উপপরিচালক জানিয়েছেন, পণ্য পরিবহন বন্ধ থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই হরতাল যদি কন্টিনিউ করে আমাদের কন্টেইনার জমে যাবে। আমাদের ডেলি যেখানে 3,500-4,000 কন্টেইনার ডেলিভারি হতো, সেই কন্টেইনার ডেলিভারি হবে না। তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে এই হরতালটা শেষ হোক এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিপূর্ণভাবে চালু হোক। এই হরতাল যদি ধর্মঘটের প্রভাব নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আমাদেরকে জানাবেন যে সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে? চট্টগ্রাম বন্দরের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে বলা যায় আমদানি রপ্তানিতে অনেকটাই অচল অবস্থা তৈরি হয়েছে এই ধর্মঘটের কারণে। কারণ চট্টগ্রাম বন্দরে যেসব আমদানি পণ্য খালাস হয়, সেগুলো কিন্তু আমরা দেখি প্রতিদিন প্রায় 4 থেকে 5,000 কন্টেইনার সেই বন্দর থেকে ডেলিভারি দেওয়া হয়। কিন্তু গত যে শুক্রবার থেকে সেই ডেলিভারি কার্যক্রম বলা চলে অনেকটাই বন্ধ রয়েছে। যেখানে আগে 4 থেকে 5,000 ডেলিভারি দেওয়া হতো, এখন সেখানে দেওয়া হচ্ছে মাত্র 400-500 থেকে সর্বোচ্চ 1,000 পর্যন্ত। তো এই যে ডেলিভারি না করার কারণে সেই বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট তৈরি হয়েছে। জট তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, কারণ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রাখার সুযোগ আছে প্রায় 49,000-এর মতো। এর মধ্যে প্রায় 40,000-এর কাছাকাছি কন্টেইনার এরই মধ্যে জমে আছে এবং এই ধর্মঘট যদি আর 2-1 দিন চলে, সেক্ষেত্রে কন্টেইনার জট তৈরি হবে এমনটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশঙ্কা করছে। এবং সেই জানাবেন যে বন্দরে এই মুহূর্তে আসলে কি পরিমাণ পণ্য আটকা আছে এবং পরের কয়েকদিন যদি অবস্থা স্বাভাবিক না হয়, তাহলে বন্দরের কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে? এই বিষয়ে আসলে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? এর মধ্যে আমরা দেখেছি এরই মধ্যে প্রায় 40,000-এর মতো কন্টেইনার সেখানে জমা আছে, যার কারণে এই কন্টেইনার স্তূপ যদি আরো বাড়ে, সেক্ষেত্রে তাদের যে অপকার্যক্রম, অর্থাৎ জেটিতে যেসব জাহাজগুলো রয়েছে কন্টেইনার নামানো, সেটিও কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। এর বাইরে যে সংকটটি দেখা দিয়েছে সেটি হলো যেসব রপ্তানি পণ্য পরিবহন করা হয়, বিশেষ করে যে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়, সেই রপ্তানি পণ্য পরিবহনও বলা যায় অনেকটাই বন্ধ রয়েছে। কারণ আমরা দেখেছি আজকে সকালে চট্টগ্রাম বন্দর থেকে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কন্টেইনার নিয়ে 3টি জাহাজ ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেই জাহাজগুলো ছেড়ে যেতে পারেনি, কারণ প্রায় 2,000-এর মতো কন্টেইনার সেখানে তোলা যায়নি। এবং আমরা যতটুকু বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি, আগামীকাল সকালেও বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কথা রয়েছে, কিন্তু সেগুলো যথাসময়ে যে যাবে না সেটিও অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে বৃহস্পতিবার রাতে অনেকেই পণ্য নেওয়ার জন্য সেখানে যেই ট্রাকগুলো ভিড় করেছিল, ট্রাক মুভার, সেগুলো কিন্তু সেখানে 2 দিন ধরে আটকা রয়েছে। এবং আজকে বিকেল থেকে কিন্তু আমরা দেখেছি অনেক ট্রাক কাভার্ড ভ্যান সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলো। বিশেষ করে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু সড়কে বাধা তৈরি করছে এবং তাদের চলাচল করতে দিচ্ছেন না। আমরা কিছুক্ষণ আগে একজন ট্রাকের যেই চালকের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার রাত থেকে আটকা পড়েছিলেন এবং তারা আজকে বের হয়েছিলেন, কিন্তু তাদের যে গাড়ির কাগজপত্র সেগুলো কিন্তু শ্রমিকরা নিয়ে ফেলেছে এবং তাদের গাড়িটি আটকে রেখেছে বলে তারা অভিযোগ করেছেন। আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছিল এই ধর্মঘট প্রত্যাহার না করলে বন্দরের জন্য একটা যে বন্দরের সুনাম যেমন ক্ষতিগ্রস্ত হবে, এবং একই সঙ্গে বন্দরের অপারেশনাল কার্যক্রম হয়তো 2-1 দিনের মধ্যে বিঘ্নিত হতে পারে। সেজন্য তারা বলছেন যে একেবারে দ্রুত যাতে এই যে ধর্মঘট সেটি যাতে প্রত্যাহারের জন্য সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেগুলো যাতে উদ্যোগী হয়, সেই ব্যাপারে তারা দিক নির্দেশনা দিয়েছেন। আর চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন যদি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে পণ্য পরিবহনের জন্য যে খরচটি বেড়ে যাবে, কারণ প্রথমত পণ্য পরিবহন বন্ধ থাকায় যেই সাধারণ বাজারে যে সংকট তৈরি হবে, পাশাপাশি রপ্তানি পণ্য যে যথাসময়ে যদি জাহাজীকরণ সম্ভব না হয়, সেক্ষেত্রে বাড়তি জাহাজ বাড়ার কারণেও কিন্তু রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে, যার কিন্তু সামগ্রিকভাবে সবটুকু প্রভাব পড়বে জনগণের উপর। তো এই কারণে তারা এই ধর্মঘটের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে সহকর্মী ইফতেখার ফয়সাল। চলে যাব পরের খবরে। সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করে আগামী ডিসেম্বরে নতুন ডিটেইল এরিয়া প্ল্যান চূড়ান্ত হবে, যেখানে আবাসিক এলাকার থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তুলতে ভূমি ব্যবহারের রূপরেখা ডিটেইল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ চূড়ান্ত করা হচ্ছে। এতে আবাসিক ভবনের উচ্চতা কঠোরভাবে তদারকির পাশাপাশি পর্যাপ্ত জায়গা উন্মুক্ত রাখা, জলাভূমি সংরক্ষণ এবং কৃত্রিম জলাধার তৈরিসহ থাকছে নানা উদ্যোগ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রী জানান, আবাসিক ঠিকানা ব্যবহার করেও প্রয়োজনে পাওয়া যাবে ট্রেড লাইসেন্স। আপনি আপনার ঘরে বসে একটা রুমের মধ্যে আপনি ইমেল করেসপন্ডেন্স করলেন, একটা ট্রেড এন্ড কমার্স করলেন, এখান থেকে জার্নাল দিয়ে কিনলেন, সুইজারল্যান্ড থেকে বিক্রি করলেন। এটার জন্য আমাকে মতিঝিল অফিস করতে হবে। আমি আমি 20 তারিখে ডিটেল এরিয়া প্ল্যানের ন্যাশনাল সেমিনার করবো বছর আগে। করোনাকালে প্রণোদনার ঋণ বিতরণের চিত্র তুলে ধরে সিপিডির পর্যালোচনায় বলা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তি এখনও অনেকটাই কাগজে কলমের মারপ্যাচে আটকে থাকে। ঋণ পরিশোধের হার সর্বোচ্চ হলেও এসব উদ্যোক্তাদের ঋণ দিতে চায় না বেশিরভাগ ব্যাংক। কিন্তু আমরা জানি যে অনেকে অতি ক্ষুদ্র যারা, তারা তো আসলে অনেকটাই অনানুষ্ঠানিকভাবে এই ব্যবসাগুলি পরিচালনা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে যে যতটা তাদেরকে জটিলতার মুখোমুখি হতে হয়, তার চাইতে এগুলো যদি আমরা মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কিন্তু তারা আরও দ্রুত পেতে পারে। দেশের কর্মসংস্থান এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। এ খাতকে এগিয়ে নিতে সময়োপযোগী গবেষণা এবং নীতি প্রণয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেক জায়ান্ট ও বহুজাতিক কোনো কোম্পানির বাংলাদেশে অফিস বা নিবন্ধন না থাকলেও তাদের লেনদেনে 5 থেকে 30% পর্যন্ত আয়কর নেওয়া হচ্ছে। তাই বৈশ্বিক কর্পোরেট কর চুক্তি নিয়ে এখনই ভাবছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা বলছেন, এই চুক্তিতে যুক্ত হওয়া বা না হওয়ার সিদ্ধান্ত সরকারের। তবে কর সঠিকভাবে আদায় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, পানামা সহ বিশ্বের অনেক দেশই কম কর্পোরেট কর হারের কারণে পরিচিত ট্যাক্স হ্যাভেন হিসেবে। কর ফাঁকি দিতে অনেক বহুজাতিক কোম্পানি ট্যাক্স হ্যাভেনে মুনাফা স্থানান্তর করেন। এতে ব্যাপক ক্ষতির মুখে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। এই অবস্থায় ন্যূনতম বৈশ্বিক কর্পোরেট কর 15% করতে সম্প্রতি ইতালির রোমে একটি চুক্তি অনুমোদন করেছেন বিশ্ব নেতারা, যাতে সম্মতি দিয়েছে 136টি দেশ। তবে এ বিষয়ে চিন্তিত নয় বাংলাদেশ। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে যেসব কোম্পানির অফিস আছে তারা এখানকার ভ্যাট ও আয়কর আইন মেনেই ব্যবসা করছে, আর যেসব কোম্পানির অফিস নেই, অর্থাৎ অনিবাসী কোম্পানিও কর দিচ্ছে। কর্মকর্তারা জানান, বাংলাদেশে অফিস না থাকা কোম্পানিগুলোর ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করে আইন সংশোধন করা হয়েছে। এরই মধ্যে ফেসবুক, গুগল, অ্যামাজন সহ অনেক কোম্পানি নিবন্ধন নিয়েছে। তবে আয়কর নিবন্ধন বাধ্যতামূলক করা না হলেও কর আদায়ে সমস্যা হচ্ছে না। কর্মকর্তারা জানান, এদেশের কোনো ব্যক্তি বা কোম্পানি যখন কোনো অনিবাসী কোম্পানির সেবা নেন, তখন বিল পরিশোধ হয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায়। এই বিল পরিশোধের সময়ই কর কেটে সরকারি কোষাগারে জমা দেয় সংশ্লিষ্ট ব্যাংক। অনিবাসী কোম্পানির ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতার জায়গাটি ভিন্ন রকম, বাট সব ক্ষেত্রেই কিন্তু তাকে কর পরিশোধের বাধ্যবাধকতা আছে। বিল প্রাপ্তি হয়, বিল প্রাপ্তির সময় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যখন রেমিটেন্স হয়, সেই রেমিটেন্সের বিপরীতে উচ্ছে কর কর্তন করা হয়। তবে এভাবে আয়কর নেয় বাংলাদেশের কোম্পানির ব্যবসার খরচ বাড়ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যে রেটগুলি আছে, জেনারেলি রিভিউর সুযোগ আছে। গ্লোবাল প্রতি বছরই পরিবর্তিত হয় সময়ের কারণে। উই হ্যাভ টু রিমেন কম্পিটিটিভ, উই হ্যাভ টু রিমেন, যাতে এটা যারা যেমন ট্যাক্স হ্যাভেন আছে তার কাউন্টার যদি বলা হয়, আমরা ট্যাক্স কি বলে যে একটা টর্চার ল্যান্ড যাতে না হয়। ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় অনিবাসী কোম্পানির ভ্যাটের পরিমাণ এখন জানতে পারছে সরকার। তবে ঠিক কী পরিমাণ আয়কর আদায় হচ্ছে তার হিসাব নেই এনবিআর এর কাছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। আবারও বড় দরপতনের কবলে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক হারিয়েছে 50 পয়েন্টের বেশি। এই সময় দর হারিয়েছে 80 প্রতিষ্ঠানের শেয়ার। তবে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন দুটোই কমেছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের কিছুটা উত্থানে লেনদেন শুরু হলেও শেষ হয় পতনের মধ্য দিয়ে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 50.84 পয়েন্ট কমে অবস্থান করছে 6855 পয়েন্টে।
সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে ডিএসসিতে। আগের দিনের চেয়ে ৭৭ কোটি ১২ লাখ টাকা বেড়ে আজ হাতবদল হয়েছে ১,১৪৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। হাতবদলে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪৯টির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত আছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় এনআরবিসি ব্যাংক, তৃতীয় অবস্থানে আলিফ ম্যানুফ্যাকচারিং। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, দ্বিতীয় এনআরবিসি ব্যাংক, তৃতীয় অবস্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১১৯.৮৯ পয়েন্ট, লেনদেন ২৭ কোটি ১৬ লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্যমান সম্পদ ব্যবহার করে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব, তবে সেজন্য প্রয়োজন সঠিক লক্ষ্য নির্ধারণ আর তার বাস্তবায়ন। বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ মনে করেন, দারিদ্র্য দূর করতে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রোববার বিআইডিএস এর গণবক্তৃতায় অংশ নিয়ে এসব কথা বলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। তার মতে, রাজনৈতিক সদিচ্ছার জন্য একটি কর্তব্যপরায়ণ আর জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার বিকল্প নেই। তবে প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হলেও স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ শাসন ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিতে বড় অবদান রাখতে পারে বলে উল্লেখ করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্যবসা বান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং বাড়তি খরচ কমাতে দেশের দুর্নীতি হ্রাস, আইনশৃঙ্খলা বজায় রাখা, সম্পত্তির অধিকার নিশ্চিত করা সহ অন্যান্য প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করতে হবে, যার জন্য প্রয়োজন যথাযথ নীতি সংস্কার। হাউস বিল্ডিং ফাইন্যান্সের ঋণের কিস্তি অনলাইনে পরিশোধের সুবিধা চালু করা হয়েছে। রোববার এই সুবিধার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এর ফলে প্রতিষ্ঠানটি ঋণের কিস্তি সহ সরকার নির্ধারিত ফি এখন থেকে যে কোনো স্থান থেকে পরিশোধ করা যাবে। এছাড়া জমা পরবর্তী অর্থের তথ্য ও ঋণ স্থিতির তথ্য সহজে পাওয়া যাবে। পাশাপাশি অল্প সময়ে অটো জেনারেটেড ভাউচার ও SMS এর মাধ্যমে গ্রাহক তথ্য জানতে পারবে। 110 কোটি টাকা জায়গায় আমাদের এখন 1000 কোটি টাকা হবে আমাদের অথরাইজ ক্যাপিটাল এবং 500 কোটি টাকা হবে আমাদের পেইড আপ ক্যাপিটাল। আমাদের এখন যে প্রয়োজন, যে ডিমান্ড, যেটা ওই ডিমান্ডের সাথে যাতে সাপ্লাই মিসম্যাচ না হয়, সেই জন্যই আমরা এটাকে ফ্লেক্সিবল রেখেছি এবং আমরা যখন যা প্রয়োজন হবে আমরা সেভাবেই আমরা এটাকে বাড়িয়ে দিতে পারবো। চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগরে চীনা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত চট্টগ্রাম চেম্বার। চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তালুকদার এই কথা জানিয়েছেন। রোববার সকালে চট্টগ্রাম এনার্জি প্যাক লিমিটেডের ডিজেল মেরিন ইঞ্জিনের 3S সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। চীনের সাংহাই নগরীর আদলে কর্ণফুলী টানেলের মাধ্যমে নদীর ওপারে শহর বিস্তৃত হচ্ছে। নৌপথে ভারত ও মিয়ানমারের সাথে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্বোধন হওয়া এনার্জি প্যাকের সার্ভিস সেন্টার থেকে মেরিন ইঞ্জিন বিক্রয়, পরবর্তী সেবা, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একসময় জুম চাষ থেকে মুখ ফিরিয়ে নিলেও খাগড়াছড়িতে আবারও তা বাড়ছে। বাম্পার ফলনে উৎসব মুখর পরিবেশে ফসল ঘরে তুলছেন চাষিরা। ধান ছাড়াও আবাদ হয়েছে বিভিন্ন সবজির। বাজারে এসব ফসলের ভালো দাম পেয়ে খুশি চাষিরা। তবে জুম চাষ বাড়াতে সার বীজের পাশাপাশি সরকারের সহায়তা চেয়েছেন তারা। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ের চূড়ায় সোনালী ফসলের ঝিলিক। এখন ফসল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভালো দাম পাওয়ায় গত কয়েক বছর ধরেই জুম চাষে বেড়েছে আগ্রহ। এবারও বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষাণীর মুখে। এই বছর আমি এক কানি জুম লাগাইছে, ধান লাগাইছে, তারপরে এই আমার ধান এই বছর খুব হুলু টুলু খুব সুন্দর হয়েছে। জুম চাষ করি, বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে আমাদের ফসলগুলো খুব ভালো হয়েছে। পাহাড়ের বুকে শুধু ধান চাষই নয়, আবাদ হয়েছে 40 জাতের শাকসবজিরও। তবে জুম চাষিদের জন্য সার ও বীজের পাশাপাশি সরকারি সহায়তা চান জুমিয়ারা। খেতিগুলো আমরা লাগাচ্ছি এখানে, যেমন ধান, হলুদ, আদা, বুটা, তারপরে শাকসবজি। জুম চাষে ফলন বাড়াতে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র। আধুনিক পদ্ধতিতে পরিবেশ বান্ধব জুম চাষে চাষিদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। জুমের সঙ্গে যদি আধুনিক পদ্ধতি
অনুসরণ করতে পারি, তাহলে ঝুম চাষটাও যেমন হয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের প্রকৃতি এবং যে মাটির উর্বরতা সেটা আমরা সংরক্ষণ করতে পারছি। খাগড়াছড়িতে এবার ৩,৯০০ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। ফসল উৎপাদন হয়েছে ৫,৯০০ মেট্রিক টন, যা গতবারের চেয়ে ৩,১০০ মেট্রিক টন বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে ৮৫ টাকা ৭৫ পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে ১১৮ টাকা ৭ পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে ১০১ টাকা ১৮ পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে ১ টাকা ২৭ পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে ২২ টাকা ৯৭ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২৩ টাকা ৪৬ পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে ২৮৫ টাকা ৭৫ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে ২০ টাকা ৭২ পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।